আসসালামু আলাইকুম এভরিওয়ান। রহস্যময় ব্যাংকার যখন মিস্টার মাস্টারমাইন্ড গল্পের তৃতীয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শহরের কোলাহল থেকে অনেক দূরে শীতলক্ষ নদীর পাড়ে এক জর্জীর্ণ ডাক বাংলার বারান্দায় বসে আরাংশু আকাশের দিকে তাকিয়েছিল। তার পেটের ক্ষতটা এখন কালচে হয়ে এসেছে, ব্যথায় শরীর কুঁকড়ে যায় মাঝে মাঝে, কিন্তু সেই ব্যথার চেয়েও প্রখর হয়ে বাজছে তার মোবাইলে সেই একটি মেসেজ। নরকের আগুন আমাদের পোড়াতে পারেনি, শীঘ্রই তোমার বাসু সাজাতে আসছি, ইতি শ্রেয়সী। আরাংশু লাইটার জ্বালিয়ে মেসেজটা দেখছিল, যেন আগুনের আলোয় সে শ্রেয়াসীর অদৃশ্য মুখটা পোড়ার চেষ্টা করছে। পাশে অরণি একটা পুরনো মাদুর পেতে ঘুমিয়ে আছে। এই ছোট্ট মেয়েটা গত কয়েকদিনে যা দেখেছে তা কোনো পূর্ণবয়স্ক মানুষের পক্ষে সহ্য করাও কঠিন। অরাংশু অরণির মাথায় হাত রাখলো, তার স্পর্শে আজ এক অদ্ভুত মমতা যা আগে কখনো ছিল না। সে বিড়বিড় করে বলল, কিছু মানুষ থাকে যাদের মৃত্যুতেও মুক্তি নেই শ্রেয়সী। তুমি আর অর্ক যদি ছাই থেকেও বেঁচে ফেরো, তবে জেনো আরাংশু এবার তোমাদের জন্য কোনো রাজপ্রাসাদ নয়, এক আত্মহীন শ্মশান তৈরি করে রাখবে। হঠাৎ দরজায় করাঘাত। আরাংশু ক্ষিপ্ত গতিতে রিভলভারটা হাতে নিল। দরজার ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অরু, আমি রাফসান, দরজা খুলো, পুলিশ চারপাশে ছড়িয়ে পড়েছে। অরাংশু দরজা খুলল। রাফসান হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো, তার চোখে মুখে আতঙ্ক। সে সোফায় ধপ করে বসে বলল, অরাংশু, তুমি কি পাগল হয়ে গেছো? লাইভ স্ট্রিমিং করেছো ভালো কথা, কিন্তু বিস্ফোরণটা ঘটিয়ে তুমি নিজেকেও অপরাধী বানিয়ে দিলে। পুলিশ এখন শুধু অর্ক আর শ্রেয়সীকে খুঁজছে না, তোমাকেও খুঁজছে। আর সবচেয়ে বড় খবর কি জানো? অরাংশু নিস্পৃহ চোখে তাকালো। কি? হাসপাতালে নেওয়া হয়েছিল তিথিকে, বিস্ফোরণের সময় ও ওখানে ছিল, কিন্তু ও জবাববন্দি দিয়েছে যে অরণি ওর মেয়ে নয়, অরণি আসলে রুহির মেয়ে। অরাংশু রুহি মারা যাওয়ার আগে একটা সন্তানের জন্ম দিয়েছিল। অর্ক আর শ্রেয়সী সেই বাচ্চাকে গুম করে রেখেছিল তোমাকে ব্ল্যাকমেল করার জন্য। অরাংশুর হাত থেকে রিভলভারটা মেঝেতে পড়ে গেল, তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। অরণি, অরণি তবে রুহির মেয়ে, সেই রুহি যাকে সে ছোটো বোনের মতো ভালোবাসতো এবং যার মৃত্যুর কলঙ্ক 7 বছর ধরে বয়ে বেড়াচ্ছে। তার মানে অরণি তার নিজের সন্তান নয়, বরং তার সবচেয়ে বড় পাপ আর ভালোবাসার এক জীবন্ত স্মৃতি। অরাংশু ঘুমন্ত আরণির দিকে তাকালো, তার চোখে জল টলমল করছে। সে রাফসানের কলার ধরে চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। রুহি তো বাচ্চা হওয়ার মতো বয়সে ছিল না। শ্রেয়সী আমাকে পাগল বানিয়ে দেবে রাফসান। ও চাইছে আমি যেন নিজের উপর ঘৃণা নিয়ে আত্মহত্যা করি। রাফসান শান্ত গলায় বলল, রুহির বয়স তখন 18 পার হয়েছিল অরু। তুমি তো সারাদিন ব্যবসায় ব্যস্ত থাকতে। তুমি কি জানতে তোমার ভাই অর্ক রুহির সাথে কি করেছিল? অর্ক রুহিকে ব্যবহার করেছিল তোমাকে ধ্বংস করার প্রথম চাল হিসেবে। রুহি যখন গর্ভবতী হয় তখন শ্রেয়সী তাকে মেরে ফেলার পরিকল্পনা করে যাতে সম্পত্তির ভাগ না বাড়ে। অরণি সেই ট্র্যাজেডির একমাত্র সাক্ষী। অরাংশু দেওয়ালে মাথা কুটে কাঁদতে চাইল, কিন্তু তার চোখ দিয়ে জল বের হলো না। তার ভেতরের ডার্ক হিরো সত্যটাও যেন আজ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে অরণির পাশে গিয়ে বসলো। আমি যখন ভেবেছিলাম আমিই অপরাধী, তখন নিজেকে ঘৃণা করতাম। আজ যখন জানলাম আমি নির্দোষ, তখন নিজেকে আরও বেশি ঘৃণা করছি। কেন রাফসান? কেন আমি আমার নিজের ভাইকে চিনতে পারিনি? কেন আমি শ্রেয়সীর চোখের বিষ দেখতে পাইনি? রাফসান অরাংশুর কাঁধে হাত রাখলো। কারণ তুমি শুধু রাজত্ব করতে চেয়েছিলে অরাংশু, মানুষকে ভালোবাসতে শেখোনি। আর আজ তোমার সেই রাজত্বের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তোমাকে তোমার আপনজনের কঙ্গাল শুনতে হচ্ছে। ঠিক তখনই বাংলোর বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। অরাংশু সতর্ক হয়ে উঠল। জানলার ফাঁক দিয়ে দেখলো একটা কালো রঙের এসইউভি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামলো এক নারী, পরনে গাঢ় লাল শাড়ি, কপালে বড় একটি সিঁদুরের টিপ, কিন্তু শাড়ির এক পাশটা পোড়া। তার মুখমণ্ডলের বাঁ দিকটা আগুনে ঝলসানো ক্ষতে বিভৎস হয়ে আছে। সে শ্রেয়সী। শ্রেয়সী ধীর পায়ে বাংলোর বারান্দায় এসে দাঁড়ালো, তার হাতে একটা পুরোনো দিনের হ্যারিকেন। সে উচ্চস্বরে হাসতে শুরু করলো। সে হাসির রথের নিস্তব্ধতা চিরে অরাংশুর কানে এসে বিঁধল। অরু, বের হয়ে এসো, আমি জানি তুমি এখানেই এসো। আমার বাসর রাতের উপহারটা কি নেবে না? শ্রেয়সীর কণ্ঠস্বর এখন ভাঙা এবং কর্কশ। অরাংশু ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দার আলোয় সে শ্রেয়সীর বিভৎস রূপটা দেখলো। শ্রেয়সীর সেই সৌন্দর্য এখন শয়তানের আলোপনায় ঢাকা। অর্ক কোথায় তা দেখা যাচ্ছে না। শ্রেয়সী অরাংশুর দিকে এক পা এগিয়ে গেল। দেখো অরু, আগুনের প্রতি তোমার খুব অনুরাগ ছিল না, আজ দেখো সে আগুন আমাকে কেমন সাজিয়ে দিয়েছে। আমি মরিনি অরু, কারণ তোমাকে শেষ না করায় মরার অধিকার যমরাজও আমাকে দেয়নি। অরাংশু রিভলভারটা পকেটে রেখে শ্রেয়সীর দিকে তাকালো। তার চোখে এখন আর ঘৃণা নেই, আসে এক গভীর করুণা।
তুমি আমার শরীরের উপর বাজি ধরেছিলে শ্রেয়সী, কিন্তু তুমি তোমার আত্মাটাই পুড়িয়ে ফেললে। অর্ক কোথায়? ও কি কাপুরুষের মতো তোমাকে একা পাঠিয়ে দিয়েছে? শ্রেয়সী আবার হাসলো। অর্ক এখন পুলিশের হেফাজতে যাওয়ার নাটক করছে অরু। ও সেখানে গিয়ে বলবে তুমি আমাদের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিলে, আর আমি এখানে এসেছি অরণিকে নিয়ে যেতে। রুহির মেয়েকে আমি রুহির কাছেই পাঠাবো। তুমি কি ভাবলে আমি ওকে বাঁচতে দেবো? অরেঞ্জ এক মুহূর্তের জন্য শিউরে উঠল। সে দেখল শ্রেয়সীর শাড়ির নিচে একটা রিমোট লুকানো। এবার সে বোমা নয়, সে বাংলোর চারপাশে পেট্রোল ছড়িয়ে রেখেছে। শ্রেয়সী, অরণি নির্দোষ, ওকে ছেড়ে দাও। আমাকে যা করার করো। অরেঞ্জের গলায় হাহাকার। শ্রেয়সী হারিকেনটা বারান্দায় মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, এই পৃথিবীতে নির্দোষ বলে কিছু নেই অরাংশু। যে তোমায় ছায়ার বড় হয় সেও বিষাক্ত হয়ে যায়। তুমি চেয়েছিলে আমি তোমার সাথে নরকে যাই, দেখো আমি নরকের আগুন নেই তোমার কাছে এসেছি। আগুন যখন বাংলোর কাঠের স্তম্ভগুলোকে গিলতে শুরু করেছে, অরাংশু দৌড়ে ভেতরে গেল অরণিকে বাঁচাতে। কিন্তু ঘরের ভেতরে গিয়ে সে দেখলো অরণি সেখানে নেই, জানলা খোলা, রাফসানও গায়েব। অরাংশু মাথায় যেন আকাশ ভেঙে বলল, রাফসান কি তবে শ্রেয়সীর সাথে হাত মিলিয়েছে? সে জানলার বাইরে উকি দিয়ে দেখলো অন্ধকারে রাফসান অরণিকে নিয়ে গাড়িতে উঠছে। রাফসান জানলার দিকে তাকিয়ে হাত নাড়ল। অরাংশু বুঝলো রাফসান কোনোদিনও তার বন্ধু ছিল না, সে ছিল অর্কর ব্যাকআপ প্ল্যান। বাংলোর ছাদটা মরমর করে ভেঙে পড়তে শুরু করেছে। আগুনের ধোঁয়ায় অরাংশুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শ্রেয়সীর বারান্দার উপর দাঁড়িয়ে আছে। আগুনের লীলাহীন শিখা তাকে ঘিরে ধরেছে, কিন্তু সে নড়ছে না। সে ডানা ভাঙা এক প্রেতাত্মার মতো নাচছে আর বলছে, অরাংশু, তোমার রাজত্ব শেষ, তোমার উত্তরসূরিও শেষ। আর শুধু ছাই থাকবে, আর থাকবে তোমার না বলা ট্র্যাজেডি। অরাংশু আগুনের দেওয়াল টপকে শ্রেয়সীর দিকে ঝাঁপিয়ে পড়ল। সে শ্রেয়সীকে জড়িয়ে ধরে জ্বলন্ত বারান্দা থেকে নিচে নদীর পাড়ে ছিটকে পড়ল। নিচে বালির উপর দুজনে পড়ে আছে। অরাংশুর পিঠ পড়ে যাচ্ছে। শ্রেয়সীর শাড়ি দাউ দাউ করে জ্বলছে। অরাংশু নিজের গায়ের শার্ট খুলে শ্রেয়সীর আগুন নেভাতে লাগলো। আমি তোমায় মরতে দেবো না শ্রেয়সী, আমি চাই তুমি জ্যান্ত থাকো। আর প্রতিদিন তোমার এই কুৎসিত চেহারাটা আয়নায় দেখে মনে করো তুমি কার জন্য এই দশা করলে। অরণিকে আমি উদ্ধার করবই, এমনকি যদি আমাকে পুরো পৃথিবী জ্বালিয়েও দিতে হয় তবুও। শ্রেয়সী বালের উপর শুয়ে আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে উঠল। তার সেই বিজয় উল্লাস এখন যন্ত্রণার চিৎকারে পরিণত হয়েছে। আরেংশুর ফোনে একটি ভিডিও কল এলো। স্ক্রিনে দেখা যাচ্ছে রাফসান অরণির মাথায় রিভলভার ঠেকিয়ে হাসছে, কিন্তু রাফসানের পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়াটা রাফসানের গলায় একটা তার পেঁচিয়ে ধরলো। ক্যামেরাটা পড়ে গেল। কয়েক সেকেন্ড পর এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাই, ভাবলেন অর্ক এত সহজে পুলিশের কাছে যাবে? আমি রাফসানকে শেষ করলাম কারণ ও বেইমানি করতে চেয়েছিল। অরণি এখন আমার কাছে, যদি ওকে ফিরে পেতে চান তবে কাল ভোরে সে নীলপদ্ম বাংলোর ধ্বংসস্তূপে আসবেন। তবে একা নয়, শ্রেয়সীকেও সাথে নিয়ে আসবেন। আমি আপনাদের দুজনের শেষ বিচারটা ওখানেই করব। অরাংশু দেখল শ্রেয়সী বালির উপর থেকে উঠে বসেছে। তার চোখে এখন এক অদ্ভুত খুনের নেশা। সে বিড়বিড় করে বলল, অর্ক পাগল হয়ে গেছে অরু, ও আমাকেও মারবে। আমাদের এখন এক হতে হবে, শুধু আজকের রাতের জন্য। তুমি কি পারবে তোমার এই খুনি বাগদত্তার হাত ধরতে? অরাংশু তার রক্তাক্ত হাতটা বাড়িয়ে দিল। শয়তানের সাথে হাত মিলাতে আমার আপত্তি নেই শ্রেয়সী, যদি সেই শয়তান আমার হয়ে লড়াই করে। নদীর ঠান্ডা বাতাস আর পোড়া চামড়ার উৎকেট গন্ধ মিলেমিশে এক নরকীয় পরিবেশ তৈরি হয়েছে। অরাংশ উঠে দাঁড়ালো। তার রক্তাক্ত হাতটা যেন সে শ্রেয়সীর দিকে বাড়িয়ে দিল। তখন আকাশের চাঁদটা মেঘে ঢাকা পড়েছে। শ্রেয়সী তার ঝলসানো হাত দিয়ে অরাংশর হাতটা ধরল। দুই বিষাক্ত মানুষের স্পর্শে যেন বাতাস আরও ভারী হয়ে উঠল। অরাংশু দাঁতে দাঁত চেপে বলল, শ্রেয়সী, আজ রাতে আমাদের শরীরের ক্ষত নয়, আমাদের আত্মার অন্ধকার দিয়ে লড়াই করতে হবে। অর্ক রাফসানকে মেরে ফেলেছে, তার মানে ও এখন নিয়ন্ত্রণের বাইরে। ও অরণিকে মারতে দ্বিধা করবে না। শ্রেয়সী উঠে দাঁড়ালো। তার পরে শাড়ির অংশগুলো বাতাসে উড়ছে। সে এক করুণ হাসিতে ফেটে পড়ল। অরু, তুমি এখনো বোঝোনি অর্ক তোমার ভাই হতে পারে, কিন্তু ও আমার তৈরি করা এক দানব। আমি ওকে শিখিয়েছিলাম কীভাবে মানুষকে ঘৃণা করতে হয়। আজ সেই ছাত্র তার শিক্ষাকেই চ্যালেঞ্জ দিচ্ছে। নীলপদ্ম বাংলোর ধ্বংসস্তূপে হবে আমাদের তিনজনেরই কবর। অরাংশু কোনো কথা না বলে তার ভাঙা জিপটার দিকে এগিয়ে গেল। শ্রেয়সীকে গাড়িতে তুলে সে যখন স্টার্ট দিল, তখন ইঞ্জিনটা আর্তনাদ করে উঠল। ঢাকা ফেরার রাস্তাটা আজ যেন অন্তহীন। গাড়ির হেডলাইটের আলোয় কুয়াশাগুলো ভূতের মতো দুলছে। গাড়ি চলতে চলতে অরাংশু হঠাৎ প্রশ্ন করল, রুহিকে যখন মেরেছিলে শ্রেয়সী, তোমার হাত কি একবারও কাঁপেনি? ও তো তোমার নিজের বোন ছিল। শ্রেয়সী জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর এখন কবরের মতো শীতল।
কাঁপেনি অরু, কারণ রুহি তোমার ডায়েরিটা পড়ে ফেলেছিল। ও জেনে গিয়েছিল তুমি ওকে কতটা ভালোবাসতে। আমি সহ্য করতে পারিনি যে আমার রাজত্বে অন্য কেউ ভাগ বসাবে। আমি ওকে বিষ দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও যখন ছটফট করছিল তখন ও তোমার নাম ধরে ডেকেছিল। আমি শুধু ওর ডাকটা থামিয়ে দিয়েছি। অরাংশু স্টিয়ারিংয়ে হুইলে এত জোরে চাপ দিল যে তার হাতে শিরাগুলো ফুলে উঠল। তুমি একটা পেশাচিনী শ্রেয়সী, আমি জানতাম না আমি 7 বছর ধরে একটা সাপের সাথে সংসার করার স্বপ্ন দেখেছি। সাপ তো তুমিও অরাংশু, তফাৎ শুধু এটাই আমি ছবল দিই সামনে থেকে আর তুমি মানুষকে তিলে তিলে মারো তোমার অভিজাত্য দিয়ে। আমরা একে অপরের জন্য পারফেক্ট ছিলাম। অর্ক শুধু আমাদের মাঝখানে এক ভুল সমীকরণ। রাত 3টা, ঢাকা সেই পুরনো নীলপদ্ম বাংলোর সামনে গাড়ি থামলো। 7 বছর আগে এই বাড়িটা পুরো ছাই হয়ে গিয়েছিল। আজ সেখানে শুধু কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কিছু পোড়া দেওয়াল আর আগাছা। অরাংশ গাড়ি থেকে নামলো, তার হাতে সেই পুরনো রিভলভার। পেছনে ল্যাংচাতে ল্যাংচাতে নামলো শ্রেয়সী। ভেতর থেকে একটা করুণ কান্নার সুর ভেসে আসছে। না, কোনো মানুষের নয়, পুরনো এক গ্রাম্যফোন রেকর্ড বাজছে। সুরটা অরাংশুর মায়ের প্রিয় ছিল। ভেতরে এসো বড় ভাই, ভাবিকেও সাথে নিয়ে এসো। অর্কের কণ্ঠস্বর উপরের তলা থেকে প্রতিধ্বনি হলো। অরাংশ আর শ্রেয়সী ধীর পায়ে ধ্বংসস্তূপের ভেতর ঢুকলো। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ আর পোড়া কাঠের অবশেষ। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই তারা দেখলো এক অদ্ভুত দৃশ্য। পুরনো সেই হলরুমে শত শত মোমবাতি জ্বলছে। মাঝখানে একটা ছোট দোলনায় অরণি বসে আছে। অরণির গলায় একটা সূক্ষ্ম তার পেছানো, যার অন্তঃপ্রান্তে অর্ক হাতে। অর্ক একটা পুরনো সোফায় বসে রাজার মতো হাসছে, তার পায়ে রাফসানের রক্তমাখা জুতো। অরাংশু, তুমি বলেছিলে রাজত্ব করতে মগজ লাগে, দেখো আজ আমি তোমাদের দুজনকেই একসাথে বেঁধে ফেলেছি। অর্ক তার হাতের তারটা একটু টানলো। অরণি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। অরাংশু এক পা এগিয়ে যেতেই অর্ক চিৎকার করে উঠল, একদম না, আর এক পা এগোলেই এই তার অরণি শ্বাসনলি কেটে ফেলবে। বড় ভাই তুমি তো অ্যাথেস্টিক, এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং বড় ভাই তুমি তো আর্টেটিক, এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংটা নিশ্চয়ই বুঝতে পারছো। শ্রেয়সী এবার কথা বলল, অর্ক তুমি আমার সাথে বেইমানি করলে। তুমি না বলেছিলে আমরা টাকা নিয়ে মালদ্বীপে পালিয়ে যাব। অর্ক শ্রেয়সীর দিকে তাকিয়ে বিদ্রূপে হাসি হাসলো। শ্রেয়সী, তুমি অরাংশুর মতো বাঘকে বশ করতে চেয়েছিলে, আর আমি তোমাকে ব্যবহার করেছি সে বাঘের খাঁচা খোলার জন্য। এখন বাঘ আর বাঘিনী দুজনেই খাঁচাই। টাকা বাবা, সেই আসল উইলটা তো আমার পকেটেই আছে। এখন তোমরা মরলে আমি হব এই শহরের বাদশা। অরাংশু তার রিভলভারটা নামিয়ে রাখলো। তার চোখে আজ এক অদ্ভুত শান্তভাব। সে অর্কের দিকে তাকিয়ে বলল, অর্ক তুই আমার ভাই। আমি তোকে 7 বছর আগে বের করে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুই যেন নিজের পায়ে দাঁড়াস। কিন্তু তুই বেইমানিকে তোর পা বানিয়ে নিলি। অরণিকে ছেড়ে দে, আমি তোকে আমার সমস্ত ব্যাংক ব্যালেন্সের পাসকোড দিয়ে দিচ্ছি। পাসকোড দিয়ে কী হবে বড় ভাই? তুমি বেঁচে থাকলে তো আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আজ এই নীলপদ্ম বাংলোর ইতিহাস শেষ হবে আমাদের 3 জনের রক্ত দিয়ে। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা চরম সত্যি বলে যেতে চাই। অর্ক দোলনাটা এক ধাক্কায় ঘুরিয়ে দিল। অরণির মুখটা মোমবাতির আলোয় স্পষ্ট হলো। অর্ক অট্টহাসি দিয়ে বলল, অরণি রুহির মেয়ে নয়। অরাংশু, রুহিকে শ্রেয়সী বিষ খাইয়েছিল ঠিকই, কিন্তু রুহি মরেনি। রুহি এখনও বেঁচে আছে এক অন্ধকার ঘরে। আর অরণি, ও হলো শ্রেয়সীর সেই অবৈধ সন্তান, যা ও বিয়ের আগে অন্য কারোর সাথে জন্ম দিয়েছিল আর দোষ চাপিয়েছিল মিত্রপাই রুহির উপর। অরাংশু, তুমি 7 বছর ধরে এক জারজ সন্তানকে নিজের রক্ত ভেবে বাঁচানোর চেষ্টা করছো। অরাংশু আর শ্রেয়সী দুজনেই যেন বজ্রহত হলো। শ্রেয়সীর মুখখানা চুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, অর্ক মুখ বন্ধ করো। অরাংশু শ্রেয়সীর দিকে তাকালো। তার চোখে আজ এমন এক ঘৃণা যা আগুনের চেয়ে উত্তপ্ত। সে ফিসফিস করে বলল, শ্রেয়সী, তুমি রুহিকে জ্যান্ত কবর দিয়েছো আর এই নিষ্পাপ শিশুটাকে নিজের পাপ আড়াল করার হাতিয়ার বানিয়েছো। আমি ভেবেছিলাম আমি এই গল্পের ভিলেন, কিন্তু তুমি তো শয়তানকেও হার মানিয়েছো। শ্রেয়সী পাগলের মতো অর্কের দিকে তেড়ে যেতে চাইলো, কিন্তু অর্ক তার পকেট থেকে একটা ছোট পিস্তল বের করে শ্রেয়সীর পায়ে গুলি করল। শ্রেয়সী আর্তনাদ করে মেঝেতে পড়ে গেল। নাটক শেষ। অর্ক উঠে দাঁড়ালো। অরাংশু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অর্ক যখন টিগার চাপতে যাবে ঠিক সেই মুহূর্তে অরণির দোলনার ভেতরে থাকা একটা ছোট কাচের টুকরা দিয়ে অর্কর হাতে সেই তারটা কেটে দিল। তারটা সশব্দে ছিঁড়ে গিয়ে অর্কের চোখে লাগলো। অর্ক যন্ত্রণায় চিৎকার করে চোখ চেপে ধরলো। অরাংশু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে অর্কের উপর। শুরু হলো 2 ভাইয়ের মরণপরণ লড়াই। মেঝের ধুলো আর মোমবাতির আলোর মাঝে 2 ছায়া একে অপরকে ছিঁড়ে ফেলতে চাইছে। অরাংশু অর্কের গলা চেপে ধরে দেওয়ালে ধাক্কা দিল। আমি যখন নড়াচড়া করি অর্ক, তখন শুধু মানুষ নয়, মানুষের ভাগ্যও কেঁপে ওঠে। তোর ভাগ্য আজ এই ধ্বংসস্তূপই শেষ হবে। লড়াইয়ের মাঝখানে শ্রেয়সী ল্যাংচাতে ল্যাংচাতে অর্কের ফেলে দেওয়া পিস্তলটা তুলে নিল। তার হাত কাঁপছে। সে অরাংশু আর অর্কের দিকে পিস্তলটা ত্যাগ করলো।
থামো তোমরা, কেউ নড়বে না। শ্রেয়সীর চিৎকার হলরুমে প্রতিধ্বনি হলো। অরাংশু আর অর্ক দুজনেই থেমে গেল। শ্রেয়সীর চোখে এখন পাগলামি। সে কার দিকে গুলি করে চালাবে, তার প্রতারক প্রেমিকের দিকে নাকি তার বিশ্বাসঘাতক হবু স্বামীর দিকে? শ্রেয়সী কাঁদতে কাঁদতে বলল, আমি কাউকে জ্যান্ত রাখবো না। অরু, তুমি আমাকে কুৎসিত বানিয়েছো। অর্ক, তুমি আমার সব কেড়ে নিয়েছো। আজকেও এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্রেয়সী অরণের দিকে পিস্তলটা তাক করলো। অরাংশু চিৎকার করে উঠল, না শ্রেয়সী। ঠিক সেই মুহূর্তে বাংলোর অন্ধকার কোণ থেকে একটা সাদা শাড়ি পরা ছায়া বেরিয়ে এলো। তার মুখটা বিভৎসভাবে ফ্যাকাশে, যেন অনেক বছর ধরে সূর্য দেখেনি। সে ধীর পায়ে শ্রেয়সীর দিকে এগিয়ে গেল। শ্রেয়সী ভূত দেখার মতো চমকে উঠল। রুহি। ছায়াটা কোনো কথা না বলে শ্রেয়সীর হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিল। তারপর সে অরাংশুর দিকে তাকালো। তার চোখে সেই চাহানি অরাংশুকে 7 বছর আগে ফিরিয়ে নিয়ে গেল। কিন্তু রুহির হাতে এখন পিস্তল। সে পিস্তলটা নিজের কপালে ঠেকালো। ওরু ভাইয়া, আমাকে ক্ষমা করো। আমি মরতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মরতে দেয়নি। আজ আমি তোমাকে মুক্তি দিচ্ছি। রুহি টিকা চাপতে গেল, কিন্তু অরাংশু তাকে বাধা দিতে দৌড়ে গেল। ঠিক সেই মুহূর্তে অর্ক অরাংশুর পিঠে একটা বড় কাছের টুকরো বসিয়ে দিল। অরাংশু যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে বলল, হঠাৎ বাংলোর বাইরে পুলিশের সাইরেন নয়, বরং এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনে গেল। পুরো বিল্ডিংটা কাঁপতে শুরু করলো। অর্ক তার পকেটে থাকা একটা রিমোট টিপে দিয়েছে। পুরো বাংলোর নিচে যে ডাইনামাইট সেট করে রেখেছিল, কেউ বাঁচবে না। অর্ক উন্মুক্তের মতো হাসছে। অরাংশু রক্তাক্ত অবস্থায় অরণিকে জাপটে ধরল। সে দেখলো ছাদ ধসে পড়ছে। শ্রেয়সী অর্কের উপর ঝাঁপিয়ে বলল, তার চোখের উপরে শ্রেয়সী অর্কের উপর ঝাঁপিয়ে পড়ল তার চোখ উপড়ে নেওয়ার জন্য। রুহি শান্তভাবে দেওয়ালের এক কোণে বসে রইল। ভবনটি ধসে পড়ার ঠিক আগ মুহূর্তে অরাংশু দেখল অরণির পকেটে সে পুরনো ডায়েরির একটি পাতা, যাতে লেখা ছিল, অরণি আমার মেয়ে নয়, ও অরাংশুরই সন্তান, যা আমি জহিরের মাধ্যমে প্রমাণ করেছিলাম। অরাংশুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্ক মিথ্যা বলেছিল। অরণি তার নিজেরই রক্ত। অর্ক চেয়েছিল অরাংশু যেন নিজের সন্তানকে ঘৃণা করে মরে। পুরো নীলপদ্ম বাংলো এক ভয়াবহ শব্দে মাটির সাথে মিশে গেল। ধুলোয় মেঘ আকাশে ঢাকা পড়ল। সকালবেলা ধ্বংসস্তূপের মাঝে সকালবেলা ধ্বংসস্তূপের মাঝে উদ্ধার কর্মীরা কাজ করছে। তারা একটি ছোট্ট মেয়ের হাত দেখতে পেল, কিন্তু অরাংশু, শ্রেয়সী, অর্ক, রুহি, তাদের কি কেউ বেঁচে আছে? আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট অবশ্যই এই চ্যানেলটি আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।